হাসি হলো পৃথিবীর সবচেয়ে সস্তা এবং কার্যকরী ঔষধ। আর যার হাসি নেই তার জীবনে নাকি অর্থহীন। আর সেই হাসি যদি হয় ভয়ানক মৃত্যুর কারণ, তাহলে সেটা কেমন হবে? হ্যাঁ, আজকে আমি আপনাদের এমনই একটা মুভির গল্প শোনাতে চলছি, যা শুনলে আপনার গা ঝিম না লাগলেও হিম হয়ে যাবে। কোনটা কল্পনা আর কোনটা বাস্তবতা তা বুঝতে হলে একদম মনোযোগ দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, না হলে অনেক কিছুই মিস করে যাবেন। সম্প্রতি 2024 সালে স্মাইল 2 মুভিটি মুক্তি পেয়েছে, যার IMDb রেট 10/6.9। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখি এক ভদ্রলোক গাড়িতে মন খারাপ করে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে তার জীবন থেকে শান্তি মনে হয় চির বিদায় নিয়ে গেছে। মাস্ক দিয়ে মুখ ঢেকে গাড়ি থেকে নেমে পড়ে। বরফের মধ্যে একটা মানুষকে আগুনে পুড়তে দেখে সে। এমন ঘটনা তার সাথে হরহামেশাই ঘটে থাকে। সামনে গিয়ে একটা লোককে পিস্তল দেখিয়ে জিম্মি করে তার ঘরের দিকে নিয়ে যায়। দরজার কাছে গিয়ে ওকে কোনো রকম চালাকি করতে নিষেধ করে এবং ভেতরে যে আছে তাকেও যেন সাবধান করে দেয়। ভিতরে এসে ওকে জানায় ওরা কিছুদিন আগে একটা শহরে এক মা এবং মেয়েকে হত্যা করেছে, তাই তাদের এখন সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। চাকুটা বের করে সোজা চালিয়ে দেয় ওই হস্টেজের বুকে। একটা নির্মম মৃত্যু। শুরু হয় গোলাগুলি। একটা গুলি এসে লাগে এই ভদ্রলোকের হাতে। মাথা তুলে দেখে ওই লোকটার বুকেও গুলি লেগেছে। কাছে গিয়ে আবার আফসোস করে সে। কি কারণ বুঝলাম না। সে তো ওদেরকে এখানে মারতে এসেছে, আবার তার মারা যাওয়া দেখে সে আবার আফসোস করছে। এমন সময় সেখানে এক যুবক উপস্থিত হয়। ওর নাম লুইস। কিন্তু এই ভদ্রলোক ওকে দেখে আরো হতাশ হয়ে যায়। লুইস ভীষণ ভয় পেয়ে যায়। ওকে জানায় সে এদের কাছ থেকে শুধু ড্রাগ নিয়ে ব্যবসা করে, আর তাছাড়া ওদের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু লুইসের সাথে ভবিষ্যতে যা হতে যাচ্ছে তার জন্য এই ভদ্রলোক লুইসের কাছে ক্ষমা চায় আর বলে, আসলে আমি এইটা তোমাকে দিতে চাইনি। কিন্তু সে লুইসকে কি দিয়েছে তা আমাদের এখানে দেখানো হয়নি। কিছুক্ষণ পরে হয়তো লুইস তা হারে হারে টের পাবে। ওকে রেখে এই ভদ্রলোক চলে যাবে। দরজা খুলে দেখে বাইরে কিছু লোক দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে আবার ঘরের ভিতরে ঢুকে পড়ে একটা ভাঙ্গা জানালা দিয়ে বাইরে চলে আসে। দৌড়ে গিয়ে ছুটে চলে রাস্তার দিকে। পালাতে গিয়ে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে সে সেখানেই মারা যায়। দৃশ্যপট পাল্টে যায়। আজকে একটা টেলিভিশন শোতে একজন পপ সিঙ্গারের সাক্ষাৎকার আছে। এই সিঙ্গারের নাম স্কাই রেইলি। বছরখানেক আগে একটা কার দুর্ঘটনার কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে এখন সে সুস্থ এবং আগের মতো করে আবারও কাজ শুরু করবে বলে তার ভক্তদেরকে জানায়। দুর্ঘটনার আগে তার জীবনযাপন বেশ উচ্ছৃঙ্খল ছিল। একদিন নেশা করে তার এক বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করেছিল সে, এবং সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ব্যাপারটাকে কেন্দ্র করে সবার মধ্যেই রেইলিকে নিয়ে বেশ গুঞ্জনের সৃষ্টি হয়। তাই সে সবার কাছে তার অতীতের সবকিছুর জন্য ক্ষমা চায় এবং দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। লাইভ শো শেষে তার মা সহ সে বাইরে চলে আসে। এর নাম জশুয়া। রেইলির একদম কাছের লোক। বাইরে এসে ফ্যানদের সাথে নিজেদের ভালো লাগা শেয়ার করে, আবার কেউ সেলফিও ওঠে। তারপর আমাদের দেখানো হয় স্টেজ পারফরমেন্সের জন্য সে রিহার্সাল করছে। নাচতে গিয়ে হঠাৎ থেমে যায় রেইলি। কোমরে হাত দিয়ে আস্তে করে সোজা হয়ে দাঁড়ায়। সবাইকে ব্যাপারটা একটু সহজভাবে নিতে বলে। ওয়াশরুমে গিয়ে সে আয়নায় নিজেকে ভালো করে দেখে। এখানে আমাদের দেখানো হয় তার পিঠে এবং পেটের বড় একটা অংশ জুড়ে কাটার দাগ। ওই দুর্ঘটনার পর থেকে তার এই অবস্থা। ব্যাগ থেকে একটা ওষুধের কৌটা বের করে খুলে ট্যাবলেটগুলোর দিকে খানিক তাকিয়ে থাকে। হঠাৎ দরজায় কে যেন নক করলে ভয়ে চমকে ওঠে রেইলি, আর হাতে থাকা ঔষধের কৌটাটা পড়ে যায় বেসিনের মধ্যে। সব কটা ট্যাবলেট ভিতরে ঢুকে যায়। এই ট্যাবলেটগুলোর নাম ভাইকোডিন। অত্যন্ত কার্যকরী ব্যথানাশক ঔষধ। সব জায়গায় এই ঔষধ পাওয়া যায় না। দরজা খুলে ওর মা ওকে ডেকে নিয়ে গাড়িতে চড়ে বসে। গাড়িতে উঠে রেইলির মা আগামী দিনের শিডিউল সম্পর্কে জশুয়ার সাথে কথা বলছে। রেইলির ব্যথাটা এখনো কমেনি। কাকে যেন মেসেজ করে রেইলি তার কাছে যেতে চাইছে। হোটেলের সামনে এসে ওর মা ওকে নামিয়ে দিয়ে চলে যায়। সে আবার বের হয়ে আসে। একটা ট্যাক্সি ডাক দিয়ে সেটাতে উঠে পড়ে। মোবাইলে যার সাথে কথা হলো ওর বাসায় চলে এসেছে সে। দরজা খুলেই রেইলিকে টেনে ভিতরে নিয়ে যায়। দেখেন তো চিনতে পারছেন কিনা? হ্যাঁ, লুইস। মুভির শুরুতে যে ওই হাঙ্গামা থেকে বেঁচে গিয়েছিল। রেইলির গলায় একটা রামদা ধরে খেকিয়ে ওঠে আর জানতে চায় সে কেন এখানে এসেছে। রেইলি ওকে বলে, তুমি তো আমাকে আসতে বলেছো। আর সে ওই ভাইকোডিনের কথা ওকে জানায়। ওর মোবাইল চেক করতে বলে। লুইস দেখে হ্যাঁ ঠিকই তো, রেইলি এখানে আসার আগে ওকে জানিয়ে এসেছে। তারপর সে ওকে ছেড়ে দিয়ে সরি বলে আর ওকে জানায় গত এক সপ্তাহ থেকে তার অবস্থা অত্যন্ত খারাপ। বলেই সে আবার ড্রাগ নিতে শুরু করে। লুইস ওকে জানায় ইদানিং সে খুব বাজে কিছু স্বপ্ন দেখছে আর রাতে ঠিক মতো ঘুমাতে পারে না। কিছু মানুষ হাসি মুখে তার দিকে নাকি শুধু তাকিয়ে থাকে। তারপর লুইস রেইলির জন্য ভাইকোডিন আনতে পাশের ঘরে চলে যায়। বাধ্য হয়ে এমন পরিস্থিতিতেও তাকে থাকতে হয়, কারণ ওই মেডিসিন তার লাগবেই। অনেকক্ষণ বসে থাকার পরও সে আসছে না। ওকে ডাকতে ডাকতে ওর ঘরের দিকে আগায় রেইলি।
হঠাৎ দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। ভয়ে আটকে ওঠে সে। লুইস ভয়ে কাঁপতে থাকে। সে চিৎকার করে কাকে যেন বলছে, আমার কাছ থেকে সরে যাও, প্লিজ আমাকে বাঁচাও। লুইস চোখ বড় বড় করে হা করে উপরের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে তার মুখ দিয়ে কি যেন ঢুকানো হচ্ছে। আর ঠিক তখনই একটা হাসি দিয়ে রেইলির দিকে তাকিয়ে থাকে। ভয় পেয়ে রেইলি পিছিয়ে গেলে লুইস একটা বেঞ্চ প্রেস হাতে নিয়ে উঠে দাঁড়ায়। ওই অদ্ভুত রকমের হাসিটা দিয়ে বেঞ্চ প্রেসটা হাতে নিয়ে নিজের মুখে নিজেই সজোরে আঘাত করতে থাকে। একসময় ঢলে নিচে পড়ে যায় লুইস। ভয়ে রেইলির বেহাল দশা। ঘটনার আকস্মিকতায় সে সেইখানে বমি করে ফেলে। পুলিশকে ফোন দিতে যাবে, এমন সময় ঘরের দিকে খেয়াল করে দেখে এই অবস্থায় যদি সে পুলিশ ডাকে তাহলে পুলিশ তাকে কিছুতেই ছাড়বে না। ঘরের যা অবস্থা তাতে নিজের ফেঁসে যাওয়ার সম্ভাবনাই বেশি। সোজা চলে আসে বাসায়। একদমে একটা পানির বোতল ফাঁকা করে ফেলে রেইলি। রাতের বেলা ঘুমাতে গেলেই লুইসের ওই রক্তমাখা শরীরটা তার সামনে ভেসে আসে। চমকে ওঠে রেইলি। লাইট জ্বালিয়ে দেখে কেউ নেই। কখন যে রাত ফুরিয়ে সকাল হয় সে বুঝতেই পারে না। সকালবেলা ড্রেসিং রুমে ওর মা কি যেন বলার জন্য রেইলিকে ডাকছে, কিন্তু সে শুনতেই পারছে না। এমন সময় ওর এক বন্ধু সেখানে চলে আসে। সে জানায় আগামীকাল রাতে হোটেলে একটা ডিনার পার্টি আছে। সেখানে গরিব অসহায় বাচ্চাদের জন্য একটা ফাউন্ডেশন থেকে কিছু অনুদান গ্রহণ করা হবে। সেখানে রেইলি উপস্থিত থেকে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবে, যা একটি টেলিপ্রম্পটার থেকে তাকে দেখানো হবে। রেইলির জন্য শুধু এইটুকুই কাজ। তাতে অন্তত যদি এতিম বাচ্চাদের কিছু উপকার হয়। রেইলি হাসি মুখে রাজি হয়ে যায়। দৃশ্যপট পাল্টে যায়। রিহার্সাল শেষে তার ওই বান্ধবীকে মেসেজ করার জন্য মোবাইল বের করে। তার ওই বান্ধবীর নাম জেমা, কিন্তু কি যেন মনে করে আর মেসেজ করে না সে। এমন সময় একটা আননোন নাম্বার থেকে ওর মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজে ক্লিক করেই সে শিউরে ওঠে। সেখানে লেখা ছিল, তুমি কি গত রাতে লুইসের বাসায় ছিলে? কি করবে সে ভেবে পাচ্ছিল না। হঠাৎ কিসের জন্য একটা আওয়াজ শুনে পিছনে ফিরে তাকায়। দেখে কেউ নেই। ঘুরে তাকিয়েই চমকে যায়। আয়নায় দেখে তার পিছনে লুইস দাঁড়িয়ে আছে। কি যে একটা ভয়ানক অবস্থা। রেইলি যেমন করে এদিকে কাত হয়, লুইসও তেমন করে ওর সাথে সেই দিকেই কাত হয়। এমন সময় রেইলির মুখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দুই দিকে টেনে ধরে। চিৎকার করে ওঠে রেইলি। দেখে কেউ নেই। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দেয়। তারপর তার মা ও জশুয়া তার রুমে প্রবেশ করে। রেইলি একটু বিরক্ত হয়ে ওদেরকে বলে এখানে আসার আগে যেন তারা দরজা নক করে চলে আসে। ওর মা ওকে জানায় তারা অনেকক্ষণ থেকে দরজায় নক করছে, কিন্তু সে কোনো সাড়া দেয়নি। তাই তারা নিজেরাই দরজা খুলে ভিতরে এসেছে। খানিক হা করে তাকিয়ে থাকে ওদের দিকে। তার একটা নতুন গানের অ্যালবাম রিলিজ হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যানদের সাথে সেলফি নেওয়ার জন্য একটা ইভেন্টের আয়োজন করা হয়। যে যার মতো তার পাশে সেলফি উঠছে আর চলে যাচ্ছে। রেইলির ছবি আঁকা একটা হলুদ টি শার্ট নিয়ে একটা রোগাক্রান্ত লোক এসে অটোগ্রাফ চায় আর তাকে বলে, তোমার অন্তরে এখন অনেক দুঃখ, সেগুলো কেউ দেখতে পায় না। রেইলি যদি ওকে ভালোবাসে তাহলে নাকি সে তার সব দুঃখ দূর করে দেবে। আর চিৎকার করে ওকে ভালোবাসে বলে সবাইকে জানিয়ে দেয়। তারপর একটা পিচ্চি মেয়ে হাসি মুখে ওর দিকে এগিয়ে আসে। মানে সে এমন হাসি যা বন্ধ হওয়ার কোনো নামই নেই। অটোগ্রাফ নেয়া থেকে শুরু করে সেলফি ওঠা পর্যন্ত সে হেসেই যাচ্ছে। কেমন যেন বিশ্রীভাবে খানিক রেইলির দিকে তাকিয়ে থাকে মেয়েটি। বাসায় এসে মোবাইলে ওই মেসেজটা বারবার দেখছে আর কি যেন ভাবছে। অতীতের সব অভিমান ভুলে গিয়ে সে জামার কাছে কল দেয়। ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার জন্য তাকে সরি বলে আর তার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলতে চায়। জামা ওর কাছে আসতেছে, ফোন রেখে দেয়। কথা শেষে ফ্রিজ থেকে একটা বোতল বের করে অর্ধেক পানি খেয়ে বোতলটা টেবিলের উপর রাখে। পিয়ানোতে খানিক রিহার্সাল করার জন্য সেখানে বসে পড়ে রেইলি। আবার একটা শব্দ শুনে পিছন ফিরে তাকায়। দেখে কেউ নেই। চেয়ার থেকে উঠে টেবিলের কাছে এসে দেখে বোতলটা ভেঙে পড়ে আছে। এবার সে তো আর ভুল দেখছে না। আস্তে করে দরজার কাছে গিয়ে দেখে দরজাটা লক করা আছে কিনা। সবই ঠিক আছে। ফিরে এসে অবাক হয়, ওই সেই হলুদ টি শার্ট। আরেকটু সামনে গিয়ে দেখে সব কাপড় নিচে পড়ে আছে। লাইট বন্ধ করে দেখে ওই সেই লোকটা। মুখে একটা হাসি দিয়েই তার দিকে তেড়ে আসে। এক দৌড়ে দরজার কাছে চলে যায় রেইলি। দরজা খুলেই দেখে জেমা চলে এসেছে। হঠাৎ জেমার উপস্থিতিতে ভয় পেয়ে নিচে পড়ে যায় রেইলি। একটা শোপিস নিয়ে সামনের দিকে আগায়, কিন্তু কেউ নেই। পানির বোতলটা সেই আগের জায়গায় আছে যেখানে সে প্রথমে ওটাকে রেখেছিল। এমন পরিস্থিতিতে একটা মানুষ কতক্ষণ ঠিক থাকতে পারে বলেন? এক ঢোকে সব পানি খেয়ে ফেলে। ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে সে। বান্ধবীকে কাছে পেয়ে লুইসের ফ্ল্যাট থেকে শুরু করে এখন পর্যন্ত ওর সাথে যা যা হচ্ছে সবকিছু খুলে বলে। তারা অনেকক্ষণ নিজেদের নিয়ে গল্প করে। তারপর আমাদের দেখানো হয় রেইলি একটা গাড়িতে আহত অবস্থায় বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু কেউ তার কান্নার আওয়াজ শুনতে পায় না। পাশের সিটেই তার বয়ফ্রেন্ড মরে তার দিকে তাকিয়ে আছে। কি বিভৎস একটা অবস্থা। চমকে ওঠে ঘুম থেকে খানিকক্ষণ হাঁপাতে থাকে রেইলি।
জোরে একটা নিঃশ্বাস নিয়ে আস্তে করে শুয়ে পড়ে। জেমার দিকে তাকাতেই দেখে ওই সেই হাসি। রেইলি ভাবতেও পারেনি জেমা তার সাথে এমন করবে। হঠাৎ বিকট শব্দে জেমার চোখ মুখ দিয়ে আলো বেরিয়ে পড়ে। ভয়ে বিছানা থেকে নিচে পড়ে যায় রেইলি। উঠে দেখে কেউ নেই। জেমা অনেক আগেই ঘুম থেকে উঠে ওর জন্য কফি নিয়ে এসেছে। এতক্ষণ সে যা যা দেখেছে সবই ছিল তার কল্পনা। একবার ভেবে দেখুন, একটা মানুষের সাথে সব সময় এমন হতে থাকলে কতক্ষণ সে ঠিক থাকতে পারবে। ওর সাথে এখন যা হচ্ছে এগুলো মাত্র শুরু। পুরো আত্মবিশ্বাস নিয়ে কাজে মনোযোগ দেয় রেইলি। স্টেজ শো এর জন্য রিহার্সাল করানো হচ্ছে, সবকিছু ঠিকঠাক মতোই চলছে। আচমকা সে তার বয়ফ্রেন্ডকে তার সামনে দেখতে পায়। ভয়ে পেয়ে পিছাতে গিয়ে তার পায়ের একটা হাড় ভেঙে নিচে পড়ে যায় রেইলি। মেঝেতে শুয়ে ব্যথায় কোকাতে থাকে। কোরিওগ্রাফার লাইট জ্বালিয়ে ছুটে আসে তার কাছে। রেইলি মাথা তুলে তার পায়ের দিকে তাকায়, দেখে কিচ্ছু নেই, আগে যেমন ছিল সব তেমনই আছে। ও ভেবেছিল এদের মধ্যে কেউ একজন পিছন থেকে তাকে ফেলে দিয়েছে। খানিক রাগে গড়গড় করে ফই ফই করে সেখান থেকে সে চলে যায়। ড্রেসিং রুমের সামনে যেতেই দেখে ওর পিএস ওই সেই মার্কা মারা একটা ভয়ানক হাসি মেরে তার সামন দিয়ে চলে যাচ্ছে। দরজা খুলে রুমের দিকে তাকিয়েই একদম মাথাটা বিগড়ে যায় রেইলির। রুমের সবকিছু এলোমেলো করে গেছে ওর পিএস। বাইরে এসে সবার সামনেই খানিকক্ষণ ওকে ঝালাই করে। পরিস্থিতি বেগতিক দেখে ওর মা ওকে রুমে নিয়ে যায় আর ওকে খুব ভালো করে বোঝায় যে জাশুয়া আজ সারাদিন তার মায়ের সাথেই ছিল, সে এইখানে এইমাত্র তার সাথে এসেছে। ওর মা ওকে নানানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। রাগে ক্ষোভে প্রায় পাগল হয়ে আছে রেইলি। তখন ওর মা ওকে শুধু জানায় দরিদ্র শিশুদের জন্য ওই অনুষ্ঠানে তাকে যেতে হবে এবং সেটা আজ রাতেই। তারপর রেইলি খানিকটা শান্ত হয়। এই রাত তার জন্য বিষাদের অরণ্য। অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একটা মেসেজ আসে ওই আননোন নাম্বার থেকে। লেখা ছিল, আমি জানি তুমি সঙ্গীত শিল্পী স্কাই রেইলি। গতকালের মেসেজ ছিল লুইসের মৃত্যুর সময় সে তার বাসায় ছিল কিনা। ব্যাপারটা অতটা আমলে নেয়নি রেইলি, কিন্তু আজকে একদম ওর পরিচয় দিয়ে মেসেজ দিয়েছে তাকে। কোনোভাবেই ব্যাপারটা ইগনোর করতে পারছে না সে। অনুষ্ঠান রীতিমতো শুরু হয়ে যায়। টেলিপ্রম্পটারে লেখা দেখে দেখে সবার সামনে কথা বলা শুরু করে সে। কিন্তু খানিক পরে এই লেখার গতি আটকে যায়। ভেবাচাকা খেয়ে খানিক আমদা আমদা করে, কারণ কি বিষয় নিয়ে কথা বলবে আগে থেকে তার কোনো প্রস্তুতি ছিল না। সে এখন যেই সব কথা বলছে তা আজকের এই অনুষ্ঠানের টপিকের সাথে কোনো মিল ছিল না। সবাই একটু বিব্রত হয়। আবার টেলিপ্রম্পটার চালু হয়। কিছু কথার নিচে লেখা ছিল পল হাডসন। উপস্থিত সবার মাঝে একটা শোরগোল শুরু হয়। এমন সময় দর্শকদের মাঝ থেকে পল হাডসন ওই ভেটকি মারা হাসিটা দিয়ে দাঁড়িয়ে পড়ে। সে আর কেউ নয়, তারই সাবেক বয়ফ্রেন্ড, যে কিনা তার সাথে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে। রেইলি চিৎকার করে ওকে বলে সে যেন তার দিকে না আসে আর ওইভাবে যেন আর না হাসে, কিন্তু হাডসন তার কথায় কান দেয় না। রেইলি দম বন্ধ করে অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নেয়। চোখ খুলে সামনে তাকায়, দেখে সব স্বাভাবিক, একদম স্থির, শুনশান নীরবতা। ঠিক সেই সময় রক্তাক্ত অবস্থায় পল হঠাৎ তার সামনে চলে আসে। ভয় পেয়ে পিছিয়ে গেলে এই উপস্থাপিকা নিচে পড়ে যায়। অনুষ্ঠানের 12টা বাজিয়ে দিয়েছে রেইলি। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় আবার ওই আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, তুমি এখন সাংঘাতিক বিপদের মধ্যে আছো, আমি তোমাকে সাহায্য করতে পারি আর সেজন্য আমাদের দেখা করা দরকার। তারপর রেইলি ওর ঠিকানা নিয়ে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কথা মতো সে একটা বারে চলে এসে ওই ভদ্রলোকের দেখা পায়। ওর নাম মরিস। কোনো রকম ভূমিকা না দিয়ে সে সরাসরি এই ব্যাপারে কথা বলা শুরু করে। লুইস নাকি আত্মহত্যা করেনি, তাকে কেউ খুন করেছে আর ওর সাথে যা হয়েছে তা এখন রেইলির সাথে হচ্ছে। কিন্তু রেইলি ওর কথা বিশ্বাস করে না, কারণ লুইস তার সামনেই বেঞ্চ প্রেস দিয়ে নিজের মুখ নিজেই ক্ষতবিক্ষত করে মারা গিয়েছে। সে নিজের চোখে লুইসের মৃত্যু দেখেছে। তখন মরিস তাকে মূল ঘটনা খুলে বলে। আসলে লুইসের ভিতর একটা শয়তান বা বদাত্মা ঢুকে পড়েছিল, যে কিনা ওকে প্রায় 24 ঘন্টাই নিয়ন্ত্রণে রাখত। যখন ওই আত্মা কারো ভিতর প্রবেশ করে তখন ওই ব্যক্তির নিজের প্রতি আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, আর তার মৃত্যুর সময় যে তার সামনে থাকবে ওই আত্মা তখন তার ভিতর প্রবেশ করে। আর লুইসের মৃত্যুর সাথে সাথে ওই আত্মা এখন রেইলির ভিতর ঢুকে পড়েছে। সে গত 3 দিন থেকে এই আত্মার নিয়ন্ত্রণে আছে। রেইলি তখন তার কথায় বিশ্বাস করে এবং এই পরিস্থিতি থেকে বাঁচতে চায়। তখন মরিস ওকে জানায় উপায় একটা আছে। এতক্ষণে এখানকার লোকজন রেইলিকে চিনে ফেলেছে। সবাই তার সামনে এসে ভিড় জমায় আর সেলফি ওঠাতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে সে কোনো মতে বাইরে চলে আসে। বাসায় এসে রীতিমতো এক নিঃশ্বাসে
ঢকঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ব্যাগ গুছিয়ে এখান থেকে চলে যাওয়ার জন্য বের হয়। কিন্তু একই কয়েকজন ছেলে মেয়ে ওই মার্কা মারা হাসি দিয়ে বিভৎস একটা ভঙ্গিতে তার দিকে তেড়ে আসে। পরিমরি করে স্যুট দিয়ে পাশের রুমে চলে যায় রেইলি। এখানেও একই অবস্থা। ঘুরিয়ে তাকিয়ে দেখে এদের পজিশন চেঞ্জ। এক মুহূর্তে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে ওকে। পালাবার কোনো পথ নেই। সবাই মিলে ওকে নিয়ে খানিক খেলতামাশা করে। বিশ্রী রকমের একটা হাত পুরোটা ঢুকিয়ে দেয় ওর মুখের ভিতর। আপনাদের এই দৃশ্যটা মনে থাকার কথা। লুইস আত্মহত্যা করার আগে ঠিক একইভাবে হা করেছিল। মরিসের সব কথা মিলে যাচ্ছে। তারপর আমাদের দেখানো হয় রেইলি ওর বয়ফ্রেন্ড পলের সাথে একটা গাড়িতে বসে ঝগড়া করছে। আসলে এই ঝগড়ার কোনো কারণই ছিল না, তারা জাস্ট নেশা করেছিল। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে, আর তারা দুজনেই সেই লিমিট ক্রস করেছিল। রাগের মাথায় গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয় রেইলি। গাড়িটা খাদে পড়ে পল সেখানেই মারা যায়। পলের মৃত্যুতে যদিও রেইলির সরাসরি কোনো হস্তক্ষেপ ছিল না, কিন্তু সে একেবারেই যে নির্দোষ সেটাও বলা যায় না, কারণ এই গাড়ি দুর্ঘটনার জন্য একমাত্র রেইলি দায়ী, আর তার উপর আবার লুইসের মৃত্যু। তাই ঘুরে ফিরে এই দুইটা বিষয় তার সামনে চলে আসছে। হুঁশ ফিরে দেখে সে হাসপাতালে শুয়ে আছে, আর তার মা তার পাশে বসে জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। আগামীকাল তার স্টেজ পারফরমেন্স আছে, তাই রেইলির মা ওকে নিয়ে বেশ চিন্তিত। কিন্তু রেইলির এইসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। এক সময় মা মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। রেইলি দেখে আবার তার মায়েরও একই অবস্থা। শেষ ভরসা ছিল তার মা। কি করবে ভেবে পায় না রেইলি। আয়নার কাছে গিয়ে গ্লাস ভেঙে ওর সামনেই নিজের গলায়, চোখে, মুখে নিজেই আঘাত করতে থাকে তার মা। আর ওর মা ওকে বলে, দেখো তুমি তোমার মায়ের সাথে কি করতেছো। হাতের সুচ টেনে ছিঁড়ে বের করে দূরে ফেলে দেয় রেইলি। বেড থেকে নেমে দরজার কাছে গিয়ে থমকে যায়। খেয়াল করে দেখে ওই কাচের ভাঙা টুকরাটা সে নিজেই ধরে আছে। এর মানে কি? তাহলে কি সে নিজেই তার মাকে খুন করলো? পুরো শরীর রক্তে মাখামাখি হয়ে আছে রেইলির। নিজের মুখে নিজেই খানিক আঘাত করে। ও ভেবেছিল সে স্বপ্ন দেখছে। যদি আঘাতের চোটে স্বপ্নটা ভেঙে যায়, কিন্তু তার কোনো কিছুই হয় না। ঘটনা একদম বাস্তবতার সাথে মিলে গেছে। তাড়াহুড়ো করে একটা জামা পরে নেয়। যাওয়ার সময় ওর মায়ের লাশ বিছানার চাদর দিয়ে ঢেকে বাইরে চলে আসে। রাস্তায় এসে জেমার সাথে দেখা হয়। জেমা ওকে একা ছাড়তে চাইছে না। নিজের পরিস্থিতি আন্দাজ করতে পেরে সে ওকে গাড়ি চালাতে দিয়ে পাশের সিটে বসে। কিন্তু রেইলি চাইছিল না এই সময়ে জেমা তার সাথে থাকুক, কারণ সে যদি কোনো কারণে তার সামনে মারা যায়, তাহলে তার ভিতরে থাকা ওই শয়তানি আত্মা জেমার ভিতরে প্রবেশ করবে, আর কোনোভাবেই এইটা তার কাম্য নয়। এমন সময় ফোন বেজে ওঠে রেইলির। হা হা করে তাকিয়ে থাকে ফোনের দিকে। কি, এ তো জেমার ফোন কল। জেমাকে কিছু না বলে ফোন রিসিভ করে রেইলি। উপাস থেকে জেমা কথা বলছে। তাহলে পাশে কে বসে আছে? রেইলি দেখায় জেমা ওর দিকে হাসি দিয়ে এক নজরে তাকিয়ে আছে। নিজের প্রতি নিয়ন্ত্রণ আর কতক্ষণ ঠিক রাখা যায়? গত 4 দিন ধরে এই একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে রেইলি। কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তবতা, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চোখে আলো পড়ার সাথে সাথেই স্বপ্ন ভেঙে যায়। দেখায় সে নিজেই গাড়ি ড্রাইভ করছে। জেমার সাথে তার দেখাই হয়নি। উড়াং পারাং গাড়ি চালিয়ে সোজা চলে আসে মরিসের কাছে। গাড়ি থেকে নেমে পিস্তল ওর হাতে দিয়ে বলে, এই সময়ের মধ্যে যদি তার মুখে হাসি চলে আসে, সে যেন সাথে সাথেই তাকে গুলি করে মেরে ফেলে। তারপর মরিস ওকে নিয়ে একটা ফ্রিজার রুমে চলে যায়। মরিসের কথা মতো রেইলি একটা অপারেশন বেডে শুয়ে পড়ে। এই আত্মা থেকে মুক্তি পাওয়ার জন্য ও একটা উপায় বের করেছে, আর সেই পদ্ধতিতেই ওর সাথে একটা অপারেশন হবে। মুখে একটা থার্মোমিটার দিয়ে মরিস বাইরে কি যেন আনতে যায়। বেশ খানিকক্ষণ সময় পার হয়ে যায়, কিন্তু মরিস এখনো আসছে না। ঠান্ডায় রেইলির অবস্থা খারাপ হতে থাকে। হঠাৎ খেয়াল করে দেখে উপর থেকে কয়েক ফোঁটা রক্ত পড়ছে ওর গায়ে। মাথা তুলে তাকিয়ে দেখে সে নিজেই চিৎকার করে কান্নাকাটি করছে। কোমরের বেল্ট খুলে ধপাস করে রেইলির রেপ্লিকা ওর গায়ে পড়ে। মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ওকে হাসানোর চেষ্টা করে ওই শয়তান, কিন্তু রেইলি ইচ্ছা মতো কামড় বসিয়ে দিয়ে ওর আঙ্গুল দুটো টেনে ছিঁড়ে নেয়, আর ওই সিরিঞ্জটা নিজের গলায় পুশ করে দেয়। কিন্তু ওর ওই শয়তানি রেপ্লিকা ওকে অবাক করে দিয়ে বলে, তুমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। রেইলি দেখে তার হাত ফাঁকা, সে কোনো কিছুই ধরেনি। তারপর এই শয়তান ওকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলে, ঠিক আছে তুমি চলে যাও আর এনজয় করো, বলে দরজা বন্ধ করে দেয়। খানিক অন্ধকারে থেকে দরজাটা খুলে যায়। একটা প্রপ থেকে বেরিয়ে আসে রেইলি। স্টেজ শো শুরু হয়ে গেছে। মেকআপ, সাজসজ্জা সব ঠিক আছে, কিন্তু তার ভিতরে যা হচ্ছে সেটার প্রভাব পড়েছে তার চোখে ও মুখে। অনেক আলোকসজ্জার মাঝেও এক চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে রেইলির। হাজারো দর্শকের বিশাল এক আয়োজন। রেইলি রেইলি বলে মুখরিত হয়েছে পুরো স্টেডিয়াম। এখানে সে তার মাকেও দেখতে পায়। তার মানে ওই বাসা থেকে বের হওয়ার সময় থেকে শুরু করে খানিক আগ
মুহূর্ত পর্যন্ত সে ওই শয়তানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এখানেও একই অবস্থা। ঠিক তারই মতো একজন তার সামনে দাঁড়িয়ে নিজের পেট নিজেই চিরে ফেলছে। এই ঘটনা শুধুমাত্র রেইলি ছাড়া আর কেউ দেখছে না। দুইটা হাত বের হয়ে এসে অদ্ভুত এক প্রাণী তার সামনে দাঁড়িয়ে থাকে। আসলে এইসব ঘটনা তার মনের ভ্রম, বাস্তবে এইসবের কিছুই ঘটছে না। শুধু ওকে নিয়ন্ত্রণ নেয়ার জন্য শয়তান এই সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে। শেষ পর্যন্ত রেইলিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই শয়তান। ওই সেই মার্কামারা হাসি এক মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস নীরবতায় রূপান্তরিত হয়। রেইলি মাউথপিস মুখের কাছে নেয়। তারপর আমাদের দেখানো হয় দর্শকরা খানিক পরপর চমকে উঠছে। এখান থেকে একটা বিশাল রেভুলেশন হতে চলছে। স্টেডিয়াম ভর্তি এতগুলো মানুষের সামনে রেইলি মারা গেল মানে হাসির বদাত্মা এখানকার সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। আশা করি ব্যাপারটা মনে হয় আপনারা আন্দাজ করতে পেরেছেন যে পরবর্তীতে পুরো পৃথিবী জুড়ে কি রকম ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। আর এই দৃশ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। শেষ কাহিনী দিয়ে এতটুকু নিশ্চিত হওয়া যায় খুব তাড়াতাড়ি হয়তো এই মুভির পরের কোনো পার্ট বের হবে। আর সেটা যদি হয় তাহলে এতগুলো মানুষের সাথে কি হবে তা বুঝতে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে না। যাই হোক, গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।